তখন কলকাতায় প্রেসিডেন্সি কলেজে চাপা উত্তেজনা, সারা বাংলা জুড়েই অস্থিরতা। সময়টা 1911 সাল। বাংলার মানুষের সংঘবদ্ধ আন্দোলনের কাছে পিছু হটল ব্রিটিশ সরকার। বঙ্গভঙ্গের ঘোষণা বাতিল করতে বাধ্য হলো তারা। ভয় পেল বাংলাকে। পরের বছর 1912 সালে দেশের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। বাঙালি হলো বাঘের বাচ্চা। বাঘের সীমানায় থেকে রাজত্ব চালানো মুশকিল, তাই কলকাতা থেকে দিল্লিতে গিয়ে রাজ্য শাসনের সিদ্ধান্ত নিল ইংরেজ সরকার। কিন্তু বাঙালিদের ওপর তাদের রাগ বাড়তেই থাকলো, বাড়লো তাদের অত্যাচার। কথায় কথায় তারা বাঙালিকে, ভারতবাসীকে গালাগালি দেয়। তখন প্রেসিডেন্সি কলেজের এক অধ্যাপক প্রায়ই বাঙালি ছাত্রদের গালাগাল করতে থাকতেন। ক্লাসে পড়ানোর ফাঁকে সুযোগ পেলেই ভারতবাসীদের উদ্দেশ্যে কটু কথা বলতেন। অধ্যাপকের নাম ছিল ওটেন সাহেব। সাহেবের গালাগাল অনেকেই মুখ বুজে সহ্য করলেও কয়েকজন ছাত্র ফুঁসতে লাগলো। বাঘের বাচ্চা তারা, দেশ তাদের কাছে মায়ের সমান। দেশবাসীকে অসম্মান করলে তারা সইবে কেন? সাহেবকে বুঝিয়ে দিতে হবে এটা ভারতবর্ষ, এটা বাংলা। এখানে দাঁড়িয়ে ভারতবাসীকে, বাঙালিকে অপমান করা যাবে না। মায়ের অপমান ছেলেরা সইবে না। সেদিনও ক্লাসের মধ্যে গরম গরম কথা বলেছেন ওটেন সাহেব। সে কয়েকজন বিদ্রোহী ছাত্র দাঁতে দাঁত চেপে শপথ নিল, আজই তোমাকে শিক্ষা দেব সাহেব। ক্লাস শেষ হওয়ার পর অধ্যাপক ওটেনের পিছু পিছু বেরিয়ে এলো তারা। দোতলা থেকে দুধাপ সিঁড়ি নামবার পরেই ছাত্ররা ঘিরে ধরল ওটেনকে। বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমান করবে, ভারতবাসীকে অপমান করবে। ঝাঁপিয়ে পড়ল ছেলের দল। ভয়ে জুজু হয়ে গেল ওটেন সাহেব। এরা তো বাঘের বাচ্চা নয়, আসল বাঘ। ওটেন কেবলই বলে পার্ডন মি, অর্থাৎ আমাকে ক্ষমা করো। বারবার ক্ষমা চাইবার পর ছাত্ররা অধ্যাপক ওটেনকে ছেড়ে দিল। সেদিন ছাত্রদলের নেতৃত্ব দিয়েছিলেন অকুতোভয় এক তরুণ, তার নাম সুভাষচন্দ্র বসু। ওই ঘটনাটির পরিপ্রেক্ষিতে সুভাষকে কলেজ থেকে বের করে দেওয়া হলো। তখন তার পাশে দাঁড়ালেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। সুভাষের পিঠ চাপড়ে তিনি তাকে ভর্তি করে দিলেন স্কটিশ চার্চ কলেজে। সেখান থেকেই তিনি দর্শনে অনার্স সহ প্রথম শ্রেণীতে বিএ পাশ করেন। তারপর বিলেতে চলে গেলেন আইসিএস পড়তে। আইসিএস পরীক্ষাতে 4র্থ স্থান অর্জন করলেন, কিন্তু চাকরি না নিয়ে নেমে পড়লেন দেশ সেবার কাজে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে বারবার চিঠি লিখে জানালেন, দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে চাই, সুযোগ দিন। 1919 সাল। পাঞ্জাবের জালিওয়ালাবাগে হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলল ব্রিটিশ বাহিনী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন। গান্ধীজি অসহযোগ আন্দোলনের জন্য তৈরি হলেন। আর তরুণ সুভাষ গর্জে উঠলেন, মনে মনে শপথ নিলেন ব্রিটিশকে দেশ থেকে তাড়াবেনই। স্বাধীনতা আমাদের পেতেই হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতা আন্দোলনে। সুভাষের সারাটা জীবনই কেবল লড়াই আর সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ সরকার তাকে বারবার জেলে আটক করেছে। জেলের মধ্যে তার শরীর ভেঙে পড়েছে, কিন্তু ভাঙেনি মনোবল। প্রেসিডেন্সি কলেজের সেই অকুতোভয় তরুণ কখনো মাথা নত করতে শেখেনি। এই জেদ আর সাহস, সততা আর আপোষহীন মানসিকতা একসময় তাকে একা করেছে। গান্ধীজির সঙ্গে বনিবনা হলো না বলে কংগ্রেস ছাড়লেন, কিন্তু স্বাধীনতার স্বপ্ন থেকে দূরে সরে যাননি তিনি। বরং দেশের মাটি থেকে দূরে গিয়ে বিদেশি বন্ধুদের সহযোগিতা নিয়ে দেশের স্বাধীনতার লড়াইয়ের প্রস্তুতি নিলেন। গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ। তারপর তো তিনি ইতিহাস। তিনি আমাদের নেতাজি, যুগ যুগ ধরে দেশনায়ক। সুভাষ জন্মেছিলেন 1897 সালের 23শে জানুয়ারি কটক শহরে। সুভাষের পিতা জানকীনাথ বসু তখন কটকে থাকতেন। আদিবাড়ি দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কোদালিয়া গ্রামে, এখন যার নাম সুভাষ গ্রাম। সুভাষের মা ছিলেন প্রভাবতী দেবী। সেই ছোটবেলা থেকেই দারুণ সাহস। কখনো মিথ্যা কথা বলেননি তিনি, আর অন্যায় দেখলে প্রতিবাদ করেছেন। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সুভাষ। দেশ সেবা মানে তো দেশের মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। আমাদের দেশ এখন স্বাধীন, কিন্তু মানুষের অভাব দুঃখ আজও ঘোচেনি। আজও কত অন্যায় অবিচার, কত মানুষ অসহায়। দেশনায়ক সুভাষচন্দ্র, আমাদের নেতাজি, যেন আজও আমাদের নির্দেশ দিয়ে চলেছেন, কখনো অন্যায় করো না, মিথ্যে বলো না, অন্যায় দেখলে প্রতিবাদ করবে, আর সর্বশক্তি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াও। মনে রেখো, দুর্বল অসহায় দরিদ্র মানুষের সেবা করাই হলো আসল দেশ সেবা। আমরা কি সুভাষচন্দ্রের সেই নির্দেশ শুনতে পাই? অনেক অর্থ, অনেক ক্ষমতা নিয়ে বড় বড় মন্ত্রী হলেই দেশনেতা হওয়া যায় না। অন্তর দিয়ে দেশের মানুষের পাশে না দাঁড়ালে দেশবাসীর দুঃখ দূর হবে কিভাবে? সুভাষচন্দ্রের মতো হৃদয়বান মানুষ হয়ে আমরা কি মানুষের পাশে দাঁড়াতে পারবো? যদি একজন মানুষেরও দুঃখ দূর করতে পারি, তাহলে বুঝবো আমার জন্ম সার্থক হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার সকলকে।